সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন শেখ রুকন, সহযোগী সম্পাদক, দৈনিক সমকাল। রুকন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে তিস্তার পানি করুণা নয়, ঘুষ চান আদালতের কর্মচারীরা। ইত্তেফাক, তিস্তা বাঁচাতে পদযাত্রায় অসংখ্য মানুষের ঢল, সংঘর্ষের রণক্ষেত্র কুয়েট। সমকাল, রমজানের আগে দাম বাড়াতে সেই পুরনো কৌশল, বিএনপি ক্ষমতা এলে আগে তিস্তা সমস্যার সমাধান। মানবজমিন, রেশন সহ নয় সুবিধা চান ডিসিরা, পানির হিস্সা কারো করুণার বিষয় নয়, তিস্তা পারে উত্তরাঞ্চলীয়বাসীর জনস্রোত। ইনকিলাব, ব্যবসা বাণিজ্যে ত্রাহি দশা, ডেভিল হান্টে ডেভিলদের হরতাল। আমার দেশ, পরিবার অনুগতদের জন্য হাসিনার প্লট বন্যা, বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির অঘোষিত যুদ্ধ। মন্তব্য প্রতিবেদন। কালবেলা, আর্থিক খাতের মামলা নিয়ে 3 সংস্থার টানাপোড়েন, তিস্তার পানির হিস্সা কারো করুণার বিষয় নয়। দেশ রূপান্তর, শেখ হাসিনার মামলার তদন্ত 20 এপ্রিলের মধ্যে, বন্ধুত্ব চাইলে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করতে হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ জব ক্রাইসিস ডিপেন্ডস এজ প্রাইভেট সেক্টর স্টলস। তিস্তা পারের কিছু খবরাখবর আছে, মানববন্ধন আছে, জনসভা আছে এবং তিস্তার বাঁধ নিয়ে নানা ধরনের রিপোর্ট আছে এবং বিশেষ করে বিএনপি এই কর্মসূচিটা নিয়ে গিয়েছিল। তো সেটা আপনি তিস্তা মার্চ সম্পর্কে আপনার কী ধারণা? এটা 2 দিন ধরে তারা প্রোগ্রামটা করলো এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর আগেও তিস্তা নিয়ে আমরা জানি যে 14 সালে একবার লং মার্চ করেছিল ঢাকা থেকে তিস্তা পর্যন্ত। আবার যেহেতু আমরা ধরে নিচ্ছি যে একটা নির্বাচনের দিকে দেশটা যাবে, তখন একটা নির্বাচন হলে একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সম্ভাবনা অনেকের চেয়ে বেশি সবচেয়ে। ফলে তার এখন থেকে এটা একটা হোমওয়ার্কের মতো হচ্ছে যে তিস্তা একটা বড় ইস্যু, আওয়ামী লীগের 16 বছরে এটা সমাধান করা যায়নি অনেকবার দিয়ে। আরেক রংপুর অঞ্চলটা আপনি জানেন যে তিস্তা নদী বৃহত্তর রংপুরের 5টা জেলাকে স্পর্শ করেছে, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা। এই অঞ্চলটা রাজনীতির দিক থেকে, ভোটের দিক থেকে জাতীয় পার্টি প্রভাবিত এলাকা, অন্তত 90 সালের পর থেকে দেখেছি। এবং সেখানে বিএনপির ভোটটা 3 নম্বর বা 4 নম্বরে থাকছে কখনো। তো সেদিক থেকে এবারেরটা রাজনৈতিকভাবে বিএনপির জন্য এটা ব্যাংকেবল কর্মসূচি। একই সঙ্গে তিস্তাটা জাতীয়ভাবে একটা অবস্থান নেওয়ার ব্যাপার আছে বিএনপির, আবার একই সঙ্গে ওই অঞ্চলে বিএনপির জনপ্রিয়তা এটা বাড়াবে। মুশকিল যেটা হবে, চ্যালেঞ্জ যেটা হবে, সেটা হচ্ছে যে তিস্তা একটা জটিল নদী। বাংলাদেশে যতগুলো আন্তঃসীমান্ত নদী আছে এর মধ্যে দুই পাশেই ব্যারেজ আছে, এটা আপনি জানেন। গজলডোবায় আছে, আমাদের ডালিয়ায় আছে। আবার একই সঙ্গে এইটা 1953 সালে প্রথম আলোচনা শুরু হয়েছিল, তার মানে 70 বছরের বেশি সময় ধরে আলোচনা চলছে। তো এইটা ক্ষমতায় গিয়ে বিএনপি কিভাবে তিস্তা সংকটের সমাধান করবে, সেটা একটা এখন থেকে যদি ওই হোমওয়ার্কটাও করতে পারে তাহলে সুবিধা হবে। চীন বলছে যে তারা প্রস্তুত। চীন, এটা তো 2016 সালে আপনার মনে আছে শি জিনপিং বাংলাদেশ ঢাকায় এসেছিলেন। উনি তো অক্টোবরে আসলেন, সেপ্টেম্বরেই পাওয়ার চায়না এবং পানি উন্নয়ন বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছিল যে তারা একটা এই ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে চীন, ভারত, বাংলাদেশ মিলে, এর বাইরে এই প্রথম তারা অন্য একটা নদীর ব্যাপারে গেল। এবং 20 সালে তখনকার পানি সম্পদ মন্ত্রণালয় ইআরডিতে চিঠি পাঠালো যে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা করতে চাই। তখন থেকে ক্রমাগত একাধিকবার বলেছে চীনা রাষ্ট্রদূত। এই রাষ্ট্রদূত বর্তমান যিনি আছেন উনিও আপনার 23 সালের ডিসেম্বরে বলেছিলেন যে আমরা ইলেকশনটা পর্যন্ত দেখতেছি, তারপরে কাজ শুরু করব। কিন্তু পরে তো সব ভেস্তে গেল। ফলে চীনের দিক থেকে প্রস্তুতি ঠিকই আছে, জাস্ট দেখতে হবে যে প্রকল্পটা তারা করতে চায় বাংলাদেশের অভ্যন্তরে। কিন্তু এই ধরনের প্রকল্পগুলো আসলে অববাহিকা ভিত্তিক হওয়া উচিত, কারণ পানিটা তো উজান থেকে আসবে। আপনি যদি পানির প্রাপ্যতা না থাকে তাহলে শুধু প্রকল্প কাজে দেবে না। আমাদের একটা ব্যারেজ তো আছে ডালিয়া পয়েন্টে, সেটা অকার্যকর হয়ে গেছে। ব্যারেজের পরে আরও 100 কিলোমিটার তিস্তা নদী আছে চিলমারি পর্যন্ত, সেটা শুকনো থাকে। ফলে প্রতিশ্রুতিটা ভালো করা দরকার কারিগরিভাবে, কিন্তু বাস্তবায়নটা হতে হবে পরিবেশগত দিক থেকে বাস্তবায়নযোগ্য। তার মানে চ্যালেঞ্জ আছে। আপনি জানেন যে সংঘর্ষ হয়েছে কুয়েটে, জি, বিশেষ করে ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে।
শিবিরেও সেখানে পরে যোগ দিয়েছে। তো সেখানে তো মানে প্রায় অর্ধশত আহত। জি, তো এই ব্যাপারে আপনার ধারণা আছে? আমার কাছে যেটা মনে হয় যে কুয়েটে তো 5 আগস্টের পরে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছিল, সেটা এখন ছাত্রদল তারা লিফলেট বিলি করতেছিল যে ছাত্র রাজনীতি আবার শুরু হওয়া দরকার ছাত্রদের অধিকারের প্রশ্নে। তো কিন্তু যে জায়গাটা হয়েছে যে এইটা কুয়েট একটা উপলক্ষ মাত্র বা রোগের লক্ষণ মাত্র। মূল রোগটা হচ্ছে যত দিন যাচ্ছে বিভিন্ন যে ক্ষমতা কেন্দ্রগুলো থাকে, ভর কেন্দ্র থাকে, এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো একটা বড় ভর কেন্দ্র রাজনীতি, সেখানে সবাই নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাচ্ছে। তারই আমরা বহিঃপ্রকাশ দেখলাম এটা কুয়েটে। আমার আশঙ্কা যে কুয়েটে এটা শুরু হয়েছে কিন্তু এখানে শেষ হবে না, আরও ক্যাম্পাস। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কি হয়েছে, আজকে পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে আর কি টিএসসি এলাকায়। তো অন্য ক্যাম্পাসগুলোতেও আমার আশঙ্কা যে এগুলো বাড়বে সংঘাত অবস্থানগত। কারণ তাহলে মূল রাজনীতিতে যেহেতু জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে ইলেকশনের ব্যাপারে একটা কম্পিটিশন ইতিমধ্যে আছে, আরেকটা নতুন পক্ষ, নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, এবং ওই রাজনৈতিক দলের মূল শক্তিটা হচ্ছে আপনার ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র জনতা। তো ক্যাম্পাসে এই যে প্রতিযোগিতা, সংঘাত, অবস্থান নিয়ে ঠেলাঠেলি এটা বাড়বে এবং এটা রক্তাক্ত হয়ে উঠতে পারে কখনো। নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি কি নির্বাচনকে সহায়ক হবে বলে মনে করেন? এইরকম পরিস্থিতি যেখানে নির্বাচন নিয়ে এটা ধূম্রজাল আছে, বিভ্রান্তি আছে। মতি ভাই, এটাকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে দেখার ব্যাপার আছে যে 5 আগস্টের পরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, একটা সিস্টেমটা ডেভেলপ করতে সময় লাগছে, এবং এই যে মারপিটগুলো হচ্ছে আরও অনেকগুলো আমরা দেখেছি। নির্বাচনের আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে, স্থিতিশীল করতে হবে, সেখানে এগুলো নিঃসন্দেহে ভালো হবে না। সেগুলো নির্বাচনের প্রশ্নটাকে সরিয়ে দেবে কিনা আমি জানি না, কিন্তু নির্বাচনের পরিবেশের জন্য এটা ইতিবাচক হবে না পরিস্থিতিটা, যদি আমরা নির্বাচন চাই যারা স্টেক হোল্ডাররা। ইনকিলাবের শিরোনাম দেখছি যে ব্যবসা বাণিজ্যে ত্রাহি দশা। কারণ ব্যবসা বাণিজ্য তো আপনি জানেন যে এক জায়গায় থেমে আছে। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব অনেক মানে ক্রমাগত বাড়ছে। দুনিয়া অন্যান্য দেশেও আপনি দেখবেন যে যখন অস্থিতিশীলতা থাকে, অনিশ্চয়তা থাকে, তখন শেয়ার বাজার পড়ে যায়, বিনিয়োগ করতে চায় না নতুন করে। আমার ধারণা বাংলাদেশে দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সমঝোতা হচ্ছে না নানা ইস্যুতে, আরেকটা হচ্ছে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। আপনি যদি এই ত্রৈমাসিকের বিনিয়োগ রিপোর্টটা দেখেন তাহলে দেখবেন যে আগের চেয়ে কমে গেছে বিনিয়োগ এবং বাড়তেছে না। তো সেইটা একটা রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত বিনিয়োগকারীরা খুব উৎসাহী হবে না বা আগ্রহী হবে না। এক ধরনের তারা পরিস্থিতি কোন দিকে যায় এটা পর্যবেক্ষণ করার চেষ্টা করবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। হ্যাঁ, তাইলে এই ব্যবসা বাণিজ্যের এই পরিস্থিতির এখন যেটা সামনে রমজান, আমি সমকালে দেখলাম পুরনো পথেই মানে হাঁটছে ব্যবসায়ীরা, মানে ওই যে আবার সিন্ডিকেট, আবার নতুন করে আবার দাম বৃদ্ধি করা হবে। আমরা একটা সরকার পরিবর্তন দেখেছি কিন্তু সিন্ডিকেট কিন্তু ভাঙে নাই। আপনি 5 আগস্টের পরে কয়েক দফায় আমরা দেখলাম যে একই সিন্ডিকেট আছে, অন্যান্য জায়গায় তো আছে, বাজারে বিশেষ করে, সেটা ভাঙেনি। সেইটা এই সরকারের জন্য চ্যালেঞ্জ হবে এবং সিন্ডিকেটটা ভাঙতে হবে। আপনার মনে আছে যে 111-এর সরকারের সময় পরের দিকে গিয়ে তারা এই ব্যবসা বাণিজ্য এবং বাজারেই কিন্তু অজনপ্রিয় হওয়া শুরু করলো। আর রমজান মাসে আমাদের এখানে মুসলিম প্রধান দেশে এটা একটা স্পর্শকাতর মাস বাজারের ক্ষেত্রে। তো সেইটা আমার মনে হয় যে এই সরকারকে এটা বিবেচনায় নিতে হবে যে তারা রমজান মাসে যদি বাজার ঠিক রাখতে না পারে তাহলে অন্য সাধারণ সময়ের চেয়ে এটা আরও অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে, বেশি স্পর্শকাতরতা বাড়বে বাজারের প্রশ্ন। তো ব্যবসা বাণিজ্য এই অবস্থা, তারপরে রাস্তায় রাজপথে আন্দোলন, এই সেই, আবার নির্বাচন সামনে, আবার একটা নতুন বিতর্ক, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, ওইটা নিয়ে একটা বিতর্ক। এবং বিএনপি বলেছে যে তারা স্থানীয় নির্বাচনের পক্ষে, তাদের কোনো সায় নেই। স্থানীয় নির্বাচনটা শুধু বিএনপি বলেছে বলে না, কারিগরি দিক থেকে, বাস্তবতার দিক থেকে আমার কাছে এটা খুব ভালো অপশন মনে হয় না। কারণ স্থানীয় ইলেকশন আপনি জানেন যে 1 বছর ধরে করতে হবে, এটা এতগুলো ইউনিয়ন পরিষদ, কয়েক হাজার, তো সেটা
1 মাসে বা 2 মাসে হবে না। তো ফলে 1 বছর আমরা যদি করতে যাই তাহলে অন্য সংস্কারগুলো কি হবে, অন্য ইলেকশনটা কি হবে। আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকারের উচিত হবে জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করা দরকার, অনিবার্য এবং খুবই জরুরি, সেগুলো করে জাতীয় নির্বাচন দেওয়া দরকার এবং রাজনৈতিক সরকার এসে স্থানীয় সরকার নির্বাচনটা দিতে পারে। না, সেটা তো এখন মুশকিল। যেটা নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি, জাতীয় এই আগে নির্বাচন হইলে পরে যেহেতু তখন মার্কাও থাকবে না, তখন তো অন্যদেরকে মানে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে, সেটা বলা হচ্ছে আর কি। বরং স্থানীয় সরকার নির্বাচন হলে আওয়ামী লীগের ফিরে আসার চান্সটা বেশি আমি মনে করি, কারণ ওখানে যেহেতু মার্কা থাকবে না এবং তৃণমূল পর্যায়ে তো আওয়ামী লীগ আছে, এটা 20-25 ভাগ মানুষ তো এরা উড়ে যায়নি, কিছু নেতৃস্থানীয় লোক চলে গেছেন, কিন্তু আওয়ামী লীগের মাঠ লেভেলে যারা আছেন তারা তো আছেন, তাদের অনেকেই হয়তো এটা খুন দুর্নীতি এগুলোর সঙ্গে জড়িত, কিন্তু আরও অনেকে আছেন যে যারা আসলে আদর্শিকভাবে রাজনীতিটা ক্লিন ইমেজ আছে, নিশ্চয়ই তারা স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিতে পারে। তো আওয়ামী লীগের ফিরে আসাটা এটা বরং ত্বরান্বিত করবে স্থানীয় সরকার। এই ব্যাপারে সরকারের ভিতরে তো এটা নিয়ে বেশ কি আছে যে তারা চাচ্ছে যে আগে নির্বাচনটা হোক, স্থানীয় নির্বাচন। তো এটা কৌশলটা কি? এটি সরকারের ভেতরে আমরা জানি যে একটা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আছেন এবং আরও তাদের যারা সঙ্গে ছিলেন তাদের একটা অংশ সরকারে আছেন, বাইরে আছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তারা একটা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যারা করতে চায় তারা চাইবে যে যতখানি আপনার রিহার্সেলের সময়টা বেশি পাওয়া যায়, যত বেশি রিহার্সেল দেওয়া যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এই জন্য আমার ধারণা যে তারা এটা পিছিয়ে দিতে চাচ্ছে, যাতে করে স্থানীয় সরকারের ইলেকশনের মধ্য দিয়ে একটা ড্রেস রিহার্সেলটা করতে পারে তারা এবং দল গঠন করাটা সহজ হবে। এটা কি সহজ হবে? আমার কাছে মনে হয় যে তারা আসলে টাইম চাচ্ছে, সময় চাচ্ছে, যে যার মধ্যে আপনি জানেন যে ইতিমধ্যে নতুন রাজনৈতিক দল নিয়ে একটা আহ্বায়ক বা সভাপতি নিয়ে প্রশ্ন নাই, কিন্তু পরের পদগুলোতে কারা থাকবেন সেটা নিয়ে ভাগাভাগি তৈরি হয়েছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা লক্ষ্য ছিল যে কোটা বিলোপ করতে হবে। সেখানে 4 ধরনের লোক ছিল, শিবির এবং ইসলামী দলগুলোর লোকজন ছিল, বামপন্থীরা ছিল, বিএনপি ছিল এবং নাগরিক সমাজের দিক থেকে অন্যরা, জনতারা ছিল। তো এখন যখন ওই লক্ষ্য পূরণ হয়ে গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, তখন কিন্তু নিজেদের স্টেকটা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছে। এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার ভাগও হচ্ছে, আর একটা নতুন করে তারা অন্য একটা গ্রুপ করতে চাচ্ছে। এগুলো তো বাড়বে। সেটা আপনি জানেন যে ওই ডিসিদের সম্মেলন হয়ে গেল, ডিসি সম্মেলনে এসপির সঙ্গে যে দূরত্ব, মানে পুলিশের সঙ্গে মানে জেলা প্রশাসকের যে দূরত্ব, সেই দূরত্ব কমানোর জন্য এই সম্মেলনে তাগিদ দেওয়া হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আজকে তো দ্বিতীয় দিন, প্রথম দিন একটা খুব আমার কাছে মনে হয় লক্ষণীয় ব্যাপার যে ডিসিরা বলেছেন যে তারা রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকতে চান। তো এটা আসলে ওই কম্বল ছাড়তে চাই, কম্বল ছাড়বে কিনা সেই গল্পের মতো, যে এটা রাজনৈতিক হস্তক্ষেপ। যতবারই সরকার পরিবর্তন হয়েছে, জনপ্রশাসনের একটা অংশ সবসময় নিজেদেরকে দলীয় আনুগত্য প্রদর্শন করতে চেয়েছে, এটা যথাস্থানে পৌঁছাতে চেয়েছে। তো তখন রাজনৈতিক দলগুলো এটা সুযোগ পেয়েছে এবং এই যে ডিসি এবং এসপিদের মধ্যে যে দূরত্ব, এখানে কিন্তু এইটাই একটা বীজ যে রাজনৈতিক আনুগত্যে এবং প্রভাবে কারা বেশি ক্ষমতাশালী। ডিসি এবং এসপিদের মধ্যে এই প্রতিযোগিতা ছিল, ক্ষমতার একটা রেষারেষি ছিল। শুধু তাই না, আপনি দেখবেন যে অন্যান্য বাহিনী, অন্যান্য বিভাগ, এদের মধ্যেও আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে মনে হচ্ছিল যেন সবাই যুযুধান, কার ক্ষমতা বেশি, প্রভাব বেশি, সেইটা প্রদর্শন করার ব্যাপার আছে। যদি আমলাতান্ত্রিক থাকতো, জনপ্রশাসন যদি প্রজাতন্ত্রের প্রশাসন হতো, তাহলে এই বিরোধ থাকার বা ঐক্য আসার প্রশ্ন আসে না। কারণ আপনার আমলাতন্ত্রে তো এটা নির্ধারিত আছে কার কাজ কি, নিজের কাজটা যদি করতে যায় তাহলে আরেকজনের সঙ্গে আমার রেষারেষি হওয়ার প্রশ্ন নাই। প্রশ্ন তখনই হয় যখন আমি রাজনৈতিকভাবে ক্ষমতা পাই এবং প্রদর্শন করতে চাই, তখন আমার মনে হয় যাচ্ছে পুলিশ বড় না অ্যাডমিন ক্যাডার বড়। সেটা নিয়ে একটা বড় সমস্যা। এদিকে আপনারা জানেন আজকে আমার দেশ খবর দিয়েছে যে উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, যুক্ত হবেন নতুন মুখ। উপদেষ্টা পরিষদে তো অনেকদিন যাবতই গুঞ্জন ছিল,
6 মাস হয়ে গেল। কি আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে কেন এই রদবদলের প্রয়োজন? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রয়োজনটা একেবারে অপারেশনাল অর্থে, কাজ করার অর্থে, কারণ কিছু উপদেষ্টা আছেন আমরা জানি যে তারা কাঙ্ক্ষিত যে পারফরমেন্স সেটা করতে পারেন নাই। অনেক কয়েকজন উপদেষ্টা খুবই সক্রিয়, আমরা জানি তারা অনেক কাজ করেন, করতে চান অন্তত, কিন্তু কিছু উপদেষ্টা আছেন যারা আসলে কাজ দেখাতে পারেননি, বরং তাদের জন্য এই একটা স্পর্শকাতর সময়, একটা ক্রুশিয়াল সময়ে তাদের যতখানি গতি থাকা উচিত ছিল, দক্ষতা থাকা উচিত ছিল, এমনকি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল, সেটা তারা প্রদর্শন করতে পারেন নাই। বাজারের কথা আমরা একটু আগে আলোচনা করলাম। আপনি দেখবেন যে এখন যে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা আছেন তিনি নিঃসন্দেহে বড় অর্থনীতিবিদ, গভর্নর ছিলেন, এসব সাফল্যের সঙ্গে কাজ করেছেন, কিন্তু বাণিজ্যে উনি সাফল্য দেখাতে পারেন নাই। মানে মানে অর্থ উপদেষ্টার কথা বলছেন? উনি তো দুইটা, না, এখন তো বাণিজ্য উপদেষ্টা আরেকজন আছেন, পরে আসছেন। হ্যাঁ, না তাহলে কি না, এটা তো গেছে এক, কিন্তু যাদের নেওয়া হয়েছিল বিবেচনা তো নিশ্চয়ই একটা ছিল, তাদের কাছে নিশ্চয়ই প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা পূরণ করতে পারেন নাই। আমার মনে হয় পারেন নাই। এবং ওইটা আপনার মনে আছে যে নিউ এজের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমি যাদেরকে কাছাকাছি পেয়েছি একটা শুরু করেছি, তো সেটা আরও বিবেচনার সুযোগ ছিল নিশ্চয়ই। না, এটা তো স্বাভাবিক, মানুষের প্রত্যাশা তো ছিল এবং এখনও আছে। এখনও তো আর মানুষ ওইটা বলে নাই যে না এই সরকার আমরা চাই না, তা তো না। এই সরকারের পক্ষে মানুষ তো এখনও মানে বলছে, কিন্তু ঘটনা হলো যে বিবেচনা যখন করা হলো তখন তো এই জিনিসটা সামনে আসে নাই, এটা তখন তো চিন্তাও করা হয় নাই যে এই যেটা আপনি বললেন যে কয়েকজন আসলে তারা যে পারফরমেন্স তাদের তা মোটেই কাঙ্ক্ষিত নয়। ওয়েল, 6 মাস পরে যদি এখন আপনার যদি ব্যবস্থা নেওয়া হয় তাইলে এত হয়তো এক ধরনের কী হইতে পারে, বেটার লেট দেন নেভার। হ্যাঁ, তা ঠিক আছে, সব কিছুই সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতি এখন তো সামনে এটা বড় চ্যালেঞ্জ, দেশ নির্বাচনমুখী হচ্ছে, নির্বাচনের সময়টা তো একটা অন্য ধরনের, নির্বাচনটা তো মানে এই বিপ্লবের ফসলটা তো গড়ে তুলতে হবে। বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল মানুষের যে তারা নিজের ভোটটা সুষ্ঠু মতো দিতে পারবে, এটা 1 নম্বর আকাঙ্ক্ষা ছিল, যেটা গত 3টা ইলেকশনে আমরা দিতে পারি নাই। এইটা নিশ্চিত করতে হলে, ভোট নিশ্চিতভাবে দিতে হলে, তাহলে যেসব ব্যবস্থাপনা দরকার, আইন শৃঙ্খলা, অর্থনীতি, সেগুলো যত ভোটের দিন এগিয়ে আসবে, বর্তমান সরকারের রোডম্যাপ অনুযায়ী যেটা ডিসেম্বর বা 26-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে, যতদিন এগিয়ে আসবে তত এই চ্যালেঞ্জগুলো বাড়বে, তত শক্তিশালী সরকার দরকার, নিয়ন্ত্রণ দরকার। তা নাহলে তো এটা নির্বাচন মানে অনেক অংশীজন তারা তাদের মতো করে এটাকে মিডিয়েট করতে চাইবে, সেইটাকে অগ্রাহ্য করে একটা জনগণের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে একটা ভূমিকা নেওয়া, সেজন্য শক্তিশালী সরকারের বিকল্প দেখি না আমি। আপনি জানেন যে আন্দোলন চারদিকে, যে কোনো বিষয়ে সবাই আন্দোলন করছেন, সর্বশেষ যেটা মেট্রো রেল বন্ধের একটা হুমকি দেওয়া হয়েছে। তো এই যে অবস্থাটা, এই যে উপদেষ্টা পরিষদে আমরা আলোচনা করছি, তখন তারা তো একটার পর একের পর এক দাবি মেনে নিচ্ছেন যেভাবে, এখন সবাই তখন মানে রাজপথে নামার চিন্তা করছেন। এইটা এর ভবিষ্যৎ কী? দাবি মেনে এবং নেয়া এবং না নেয়ার মধ্যে যেটা পার্থক্য যাচাই করা উচিত ছিল যে কোনগুলো যৌক্তিক, কতখানি আমরা মানতে পারবো, এবং 15 বছরের যেসব পেন্ডিং ছিল দাবিগুলো, সেগুলো তার 6 মাসে বা 1 বছরে পূরণ করা সম্ভব না। এই অ্যাপ্রোচটা যদি নেওয়া যেত, এই নীতিটা যদি সরকার নিতে পারত, অন্তর্বর্তী সরকার, যে আমরা ঠিক করব কোনগুলো নেব কোনগুলো নেব না, বা কোনগুলো রাজনৈতিক সরকারের জন্য রেখে দেব, সেটা প্রথম থেকে করলে এই জায়গায় আসতো না। এবং মেট্রো রেলের ক্ষেত্রে এই ধরনের ধর্মঘট, এটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক যে এটা কিছু জরুরি সার্ভিস থাকে সব দেশেই, বাংলাদেশেও থাকে, যে সেখানে ধর্মঘট ইত্যাদি এগুলো উচিত না। সেখানে যেটা হয় যে আলোচনা হতে পারে, প্রতিনিধি পাঠাতে পারে, দর কষাকষি হতে পারে, একই সঙ্গে সরকারে যারা থাকবেন তারা যাতে এটা আন্তরিকতার সঙ্গে দেখেন, যে দাবি আসামাত্রই নাকচ করা বা গ্রহণ করা না, বিবেচনা করাটা যদি আন্তরিকতার সঙ্গে করেন, তাহলে নিশ্চয়ই এটা এই দাবিগুলো মোকাবেলা করা সম্ভব, পরিস্থিতিগুলো। না, কিন্তু যে পরিস্থিতি এখন একদিনের পর দিন যেভাবে, বিশেষ যদি আপনি যেটা বলছেন যে
জরুরি সার্ভিস হিসাবে যদি এটাকে ডিক্লেয়ার করা হতো না, আগে করা হয়েছিল কিন্তু আমি জানি না, তো এখন তাইলে এখন মানুষ কি বলবে? এখন যদি মেট্রো রেল তো মানুষের এটা অভ্যস্ত হয়ে গেছে, মানুষ ঢাকা শহরে এমনি ট্রাফিক যন্ত্রণা এত বেশি, তো তারপরে এখন হঠাৎ করে তারা এখন নতুন কর্মসূচি, তো এখন একের পর এক কর্মসূচি দিয়ে যদি এই অবস্থা হয়, তো এটা এই জন্য আপনি সরকার কি পদক্ষেপ নিতে পারে? সরকার তাদের সঙ্গে বসুক, এই বার্তাটা দেয়া নরমে এবং গরমে যে আলোচনা চলবে, কিন্তু কোনো এই সার্ভিস বন্ধ করা যাবে না। রেলের ক্ষেত্রে আপনার মনে আছে, রেলের ধর্মঘট হলো তখন কোনো ঘোষণা ছাড়াই অনেকে গিয়ে স্টেশনে গিয়ে বসেছিলেন সারা রাত ধরে, সেইটা আর হতে দেওয়া যাবে না। আর মেট্রো রেলের ক্ষেত্রে তো হতে দেওয়াই যাবে না, কারণ এটা একটা বড় অংশ রাজধানীর তারা অভ্যস্ত হয়ে গেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের রাজধানী মানে বিশেষ কিছু, এটা একে স্থিতিশীল রাখতে হয় যে কোনো সরকারের কাজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, স্থিতিশীলতার জন্য। সেইটা মেট্রো রেলকে বিঘ্নিত করা ঠিক হবে না। সব মিলে আপনার সামনের দিনগুলো কেমন দেখছেন? সামনের দিনগুলো আমি যেভাবে দেখি যে আমাদের যত দ্রুত রাজনৈতিক সরকার আসে তত হচ্ছে সবার জন্য এটা মঙ্গলকর হবে, কারণ রাজনৈতিক সরকারের যে সক্ষমতা সেটা নিঃসন্দেহে অন্য যে কোনো সরকারের চেয়ে বেশি, ম্যানেজমেন্টের সক্ষমতা এমনকি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে শাহরুখ খান, আবারও দেখা হবে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।